হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তো দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি আমি তোমাদের। প্রথম ক্লাস দেওয়া হয়ে গেছে, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ম্যাথ ক্লাস চলছে তোমাদের, ফার্স্ট ইউনিট টেস্ট। তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, দেখো, ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 2। এর আগের ভিডিওতে তোমরা পেয়ে গেছো স্কুল 1টা। তো সম্পূর্ণ পাঠ করাচ্ছি তোমাদের। পেজ নাম্বার, এই স্কুলের যে পেজ নাম্বার আছে 118 পাতা। তো 118 পাতায় তোমরা চলে যাবা। 118 পাতায় 2 নম্বর স্কুলটা করাবো। এখানে যে স্কুলের নামটা দিয়েছে বালুরঘাট হাই স্কুল, এখানে আরেকটা স্কুলের নাম দিয়েছে তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস। তো এই স্কুলটা করাবো তোমাদের। 2 নম্বর যে সেটটা আছে, তাহলে এই সেটটা আমরা করাবো। তোমাদের বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, ক্লাস 7। এই বইটা তোমরা পেয়ে গেছো সবাই। তো এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে, কারণ একসঙ্গে অঙ্কগুলো করলে বইটা খুললে তখন তোমরা বেশি করে বুঝতে পারবা। এই জন্য বলবো বইটা কিন্তু খুলবা, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা দেখতে হবে। আর যেটা আমি বলবো, ক্লাসটা শুরু করার আগে তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি, আমাদের অঙ্কগুলো কী কী আছে। তো একের প্রশ্নগুলো করাবো প্রথমে। তো একের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো চলো আমরা এমসিকিউ অঙ্কগুলো আগে করাই। দেখো, একেরটা বলছি 1.25 টাকা 5 টাকার শতকরা কত হবে? ঠিক আছে, এত টাকার এই টাকার শতকরা চেয়েছে। তাহলে তোমরা এইভাবে করবা, যে টাকা বলেছে প্রথম টাকাটাকে এই যে 1.25 টাকাটা উপরে রাখবা, আর 5 টাকার শতকরা বলেছে 5 টাকাটা নিচে রাখবা। আর শতকরা বলতে 100 দিয়ে গুণ করতে হবে আমাদের। তাহলে এইভাবে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। এবার দেখো, তোমরা যদি গুণটা করো, দেখো আমরা গুণটা এখানে দেখাচ্ছি 1.25, এর সঙ্গে গুণ হবে 100, আর নিচে আমাদের 5 আছে। এবার দেখো, গুণ আমরা সহজে করতে পারবো। দশমিক আছে, দেখো দুটো শূন্য আর দশমিকটা, দুটো শূন্যের জন্য যে গুণটা হবে, দশমিকটা কিন্তু ডান দিকে 2 ঘর সরে যাবে। তাহলে দশমিকটা এখানে আছে, তো 2 ঘর সরলে দশমিকটা এখানে চলে আসবে এই দুটো শূন্যর জন্য। একটা শূন্য থাকলে দশমিকটা ডান দিকে 1 ঘর সরতে, এখানে দুটো শূন্য আছে তো 2 ঘর সরবে, এখানে চলে আসবে। দেখো দশমিকটা কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে 100 দিয়ে গুণ করা মানে আমাদের 100 ভ্যানিশ এবং দশমিক ভ্যানিশ, তাহলে আমাদের উপরে শুধু 125 থেকে যাবে। এভাবে সহজে গুণটা করে নিতে পারবা। তুমি যে বৈষয়িক গুণটা করো, তো দেখবা তোমরা 125-এ পাবা, তখন দেখবা দুটোর পর দশমিক বসবে আর ডান দিকে দুটো শূন্য পাবা। মানে এই যেটা যদি গুণ করো এইভাবে পাবা। দেখো তোমাদের বলে দিচ্ছি যে 1.25, একটু আমি তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? এটা গুণ করে কত হবে তোমাদের 125 আর এই দুটো শূন্য, ঠিক আছে? দশমিক ভুলে যাও, তা দশমিক ছাড়া তুমি যদি ভাবো, তাহলে 125 আর 100 গুণ করে 125, দুটো শূন্য, আর দুটার পর দশমিক, দুটার পর দশমিক। তাহলে দেখো দশমিকের জন্য ডান দিকে শূন্য কাটটা, তাহলে আমাদের এখানে 125 থেকে যাবে। তার জন্য আমরা দেখো গুণফলটা আমরা পেয়ে গেলাম 125। এভাবে সহজে গুণ করতে পারবো, যেটা বললাম দশমিকের গুণ। আর শূন্য থাকলে পরে যতগুলো শূন্য ততর পর দশমিকটা কিন্তু সরে যাবে ডান দিকে। ভাগের সময় বাঁ দিকে সরে দশমিক, তাই না? আর গুণের সময় দশমিকটা ডান দিকে সরে। কত ঘর সরবে সেটা শূন্য দেখে আমরা বুঝতে পারবো যে কত ঘর সরবে। তাহলে এভাবে আমরা গুণটা করে নিলাম, 125/5 পেয়ে গেলাম। এবার এটা কাটাকাটি করে নাও, অ্যান্সার পেয়ে যাবো। 5 দিয়ে কাটাকাটি করলে দেখো 5 দিয়ে 10, 25 চলে আসবে, 5 5 25। তাহলে এখানে আমরা দেখো আমরা পেয়ে গেলাম 25%। শতকরা বলেছে তো শতকরা চিহ্ন দেবো, পার্সেন্টেজ চিহ্ন। দেখো 25% আমাদের অ্যান্সারটা সি নাম্বার আমি দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সার তোমরা সি নাম্বার দিয়ে দেবা। এবার দেখো 2-এর অঙ্কটা আমাদের বলেছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে। মানে এরকম প্রশ্নটা করেছে, এর সঙ্গে কত গুণ করব। আমরা ধরে নিলাম যে x গুণ করতে হবে। তো x গুণ করলে কত হবে আমাদের 1 হবে। তাহলে x এর মানটা দরকার, তো সমাধান করে x এর মানটা বের করবো। দেখো x এর মানটা তোমরা এভাবে পাবা, x সমান যেহেতু এখানে দেখো এটা গুণের আকারে আছে, তাহলে 1/, তাহলে এই যে 5/7টা নিচে নেমে যায় যদি x এর সঙ্গে গুণের আকারে থাকে সমাধানের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে আমরা নিচে 5/7 দিয়ে দেবো। আর এটাকে দেখো যদি সরল করো, উপরে 1 ছিল, 1টা বসিয়ে দিলাম, আর গুণ দিয়ে যে ভগ্নাংশটা আছে নিচে, এই ভগ্নাংশটা গুণ দিয়ে তোমরা উল্টে লিখে দিবা। 5/7 আছে না, তোমরা লিখবা 7/5। এইভাবে হয়ে যাবে। এটা গুণ করো, 7 × 7, আর নিচে 5টা বসে যাবে। তাহলে x এর মান কত পেয়ে গেলাম? x এর মান পেয়ে গেলাম আমরা 7/5। তাহলে আমাদের যে বলেছিল এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, তাহলে কত পেলাম আমরা x এর মান 7/5। তাহলে আমরা এই যে 5/7-এর সঙ্গে আমরা যদি 7/5 গুণ করি তখনই 1 হবে, ঠিক আছে? তো অতএব তো লিখে দিবা। আচ্ছা, আমাদের এখানে দেখো অপশান বের করতে বলেছে, অত কিছু না লিখলেও হবে। তাহলে আমাদের 7/5 কত নম্বর অপশানে আছে? আমাদের আছে, দেখো এখানে আমাদের ভাগ যাচ্ছে, আমরা যদি ভাগটা করি তখন এই অপশানটা মিলবে। 7কে, ঠিক আছে, 5 দিয়ে ভাগ করো, একবার যাবে 5, আর এখানে আমাদের কত নামবে? এটা 2 নেমে যাবে। তাহলে 1/2/5, ঠিক আছে? তাহলে এই যে আমাদের মানটা আসলো 1/2/5। এবার দেখো এটা আমাদের কিন্তু অপশানে আছে এ নাম্বারে, তাহলে আমাদের অ্যান্সারটা এ নাম্বার, ঠিক
ঠিক আছে, এত দিয়ে গুণ করলে তখন কিন্তু 1 পাবা। দেখো কী করে হয় তোমরা লক্ষ্য করো, 5/7 আছে, এই যে দেখো 5/7 আছে, এর সঙ্গে গুণ তুমি যদি এটা করো, এই যে 7/5, 7/5 1 কি পাওয়া যাবে? দেখো 7 7 কেটে যাচ্ছে, 5 5 কেটে যাচ্ছে, সব কেটে গেলে আমাদের কি উত্তর 1। তা ঠিক আমাদের অ্যান্সারটা ঠিকই আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু এটা মানে আমাদের ভাগ করে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের অপশানে আছে এ নাম্বার, তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার হয়ে গেল। 3 প্রশ্ন দেখো আমাদের আছে 1:2 মানে 1:2 এবং 2:3 অনুপাত। দেখো অনুপাতকে ইসডু বলা হয়, তোমরা 1:2 এবং 2:3 আছে, তাহলে এদের মিশ্র অনুপাত বের করতে বলেছি। দেখো মিশ্র অনুপাত কী করে পাবা, তাহলে লিখবো এর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত তোমরা করবা এভাবে, দেখো অনুপাতগুলি দেখো প্রথমটাকে পূর্বপদ বলা হয় আর পরেরটাকে উত্তরপদ বলা হয়। তাহলে মিশ্র অনুপাত করতে গেলে তোমাদের কী করতে হবে, অনুপাতগুলির পূর্বপদের গুণফল, মানে পূর্বপদ বলতে এখানে 1 আছে গুণিত, আর এখানে পূর্বপদ প্রথমটা 2 আছে, তাহলে 1 গুণিত 2 এভাবে বন্ধনী দিয়ে দিলা, ইসডু দিয়ে দিলা, তাই না। তারপরে অনুপাতগুলির উত্তরপদ, উত্তরপদ বললে এই যে দ্বিতীয় পাঠগুলো যে আছে অনুপাতগুলির দ্বিতীয়গুলো, তার উত্তরপদ এখানে আছে কত 2, আর এর উত্তরপদ আছে 3, পরেরটাকে উত্তরপদ বলা হয় আর এর প্রথমটাকে পূর্বপদ বলা হয়, তাহলে এখানে আমরা 3 দিয়ে দেবো। তো দেখো আমরা এভাবে পেয়ে যাবো মিশ্র অনুপাত। কী করলাম আরও বলি, অনুপাতগুলির প্রথমগুলো গুণফল, দেখো এর প্রথমটা 1, এর প্রথমটা 2, তাহলে 1 আর 2 গুণ ইসডু। তারপরে অনুপাতের দ্বিতীয়টা এর 2 আছে, এর দ্বিতীয়টা 3 আছে, তাহলে 2 আর 3 গুণ করে নেবা, দেখো এভাবে করবা। এবার যদি লঘিষ্ঠ করা যায় তো লঘিষ্ঠ করে নাও, দেখো এখানে 2 আর 2 কেটে যায়, তা 2 আর 2 কেটে যাবে বলে কেটে দাও, মিলে গেছে বলে এভাবে তোমরা কেটে দিতে পারো অনুপাতে। তাহলে আমাদের এদিকে কত থাকলো, এখানে 1 থেকে গেল ইসডু, আর এখানে কত 3 থেকে গেল। তো দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু 1:3 পেয়ে গেলাম। তাহলে এত মিশ্র অনুপাত কত পেলাম 1:3। 1:3 দেখো কত নম্বর অপশানে আছে, আমাদের ডি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা তোমরা ডি নাম্বার দিয়ে দেবা। 4 প্রশ্ন দেখো আমাদের বলেছে 30 টাকা 60 টাকার শতকরা কত। দেখো 1 প্রশ্নটা আবার এখানে ফিরে এসেছে, মানে এখানে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করেছে কিন্তু একই অঙ্ক। তো কীভাবে করলাম, 30 টাকা 60 টাকা শতকরা চেয়েছে, তার 30 টাকাটা উপরে, 60 টাকার শতকরা তার 60 টাকাটা নিচে, আর 100 দিয়ে গুণ করে দেবা যেহেতু শতকরায় করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে সলভ করে অ্যান্সার পেয়ে যাবা। এখানে 0 0 কেটে দাও, এখানে 3 দিয়ে 6, আর এটা 2 দিয়ে যদি 100 কাটাকাটি করে এটা 50 পেয়ে যাবা। তাহলে দেখো তো আমরা অ্যান্সার কত পেয়ে গেলাম 50। আর শতকরা করতে বলেছে তোমরা পার্সেন্টেজ চিহ্ন দেবা, ঠিক আছে, শতকরা চিহ্ন এভাবে হয়, একে পার্সেন্টেজ বলা হয় ইংরেজিতে। দেখো 50% অ্যান্সার কত নম্বরে আছে, তাহলে অপশান আমরা দেখতে পাচ্ছি এটা সি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা হলো সি নাম্বার। 5 প্রশ্ন দেখো আমাদের আছে এখানে -9 ইন্টু -3 ইন্টু বক্স, ঠিক আছে, সমান সমান -81। তো আমাদের বলেছে বক্সে কত হবে, এই বক্সের সংখ্যাটা এখানে কত বসবে যে দুই দিকে সমান হবে। তো আমরা করবো কি, এটাকে এক্স ভেবে বক্সটাকে আমরা বক্সের মানটাই বের করে নেব, তখনই বলতে পারবো যে বক্সে কত বসবে। দেখো বক্সের মান বের করবো সমাধান করে, তো তার জন্য দেখো এখানে গুণ দেখতে পাচ্ছ, তোমরা এই দুটো যদি গুণ করে নাও। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করি তো এটা কত হবে দেখো। আচ্ছা এখানে দেখো আমরা যদি গুণ না করি তা আমরা এটাকে এর নিচে নামাতে পারবা সমাধান অনুযায়ী, কারণ বক্সটা তোমরা রেখে দাও বাদিকে, বক্সের মান বের করছো, আর এইদিকে -81 আছে, 81 বসিয়ে দাও, আর এই দুটো সংখ্যাকে যদি গুণের আকারে আছে এর নিচে তোমরা নামাতে পারবা, এটা নিয়ম আছে, ঠিক আছে। তারপরে এখানে -9 নিয়ে আসলাম আর -3 নিয়ে আসলাম, এদের গুণ করে মাইনাসে প্লাস 27 হয়ে যেত, তোমার 27 নামাতে পারতা, কিন্তু আমরা যেহেতু কাটাকাটি করবো তো এভাবে ভাঙা থাকলে সুবিধা হবে, আমরা তাড়াতাড়ি কাটাকাটিটা করে নিতে পারবো। তো দেখো এইভাবে আমরা এটাকে নিয়ে চলে আসলাম। তাহলে বক্স থেকে গেলো এভাবে, মানে যেভাবে সমাধান করে এক্সের মান বের করে না সমীকরণ থেকে, সেই নিয়মে কিন্তু এটা করছি আমরা, বক্সের মানটাই বের করে নিচ্ছি। এবার এখানে তোমরা সরল করে নাও, দেখো এখানে তোমরা যদি গুণ করো, দেখো কাটাকাটি গুণ না, তাহলে 9 9 81, দেখো 9 1 9 9 9 81, আর এখানে 3 3 9। এবার এই একটা মাইনাস, এই মাইনাস একটা কেটে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এই মাইনাসটা আছে উপরে, কিন্তু আমাদের 3 বাঁচলো, আর এখানে মাইনাস আছে, এখানে -1। তো এটা দেখো মাইনাসটা তোমরা উপরে দেখো, একে তো দাম নাই, তাহলে -3 হয়ে গেলো, 3/-1 বলতে -3। ওকে, তাহলে বক্সের মান কত পেয়ে গেলাম -3। তাহলে বক্সে কত বসবে, বক্সে আমাদের বসবে -3, এটা আমাদের কিন্তু অ্যান্সার হবে। তো -3 দেখো কত নম্বর অপশানে আছে, তো -3 আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমরা বি নাম্বার বলে দেবো। 6 নম্বরে দেখো আমাদের বলছে এখানে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটি অনুপাত কত হবে। তো আমরা দুটি সংখ্যাকে ধরে নিচ্ছি, দেখো ধরি দুটি সংখ্যা একটা x নিলাম আর একটা y নিলাম। এবার দেখো শর্তটা কি বলেছে, অতএব
দেখো দুটি সংখ্যার সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই, সমষ্টি বলতে যোগ এক্স প্লাস ওয়াই, দুটি সংখ্যার সমষ্টি তাদের কি বলেছে, তাদের বিয়োগফলের 3 গুণ বলেছে। তো বিয়োগফলের 3 গুণ, এই যে বিয়োগফলটা করলাম, এদের 3 গুণ। তো এইভাবে আমাদের সমান সমান হবে। সংখ্যা দুটির সমষ্টিটা তাদেরই মানে ওই সংখ্যা দুটিরই এক্স ও ওয়াই তাদেরই বিয়োগফলের 3 গুণ বলেছে সমষ্টিটা, তাই না, যোগফলটা। তাহলে এইভাবে আমাদের শর্তটা ছিল। তাহলে এখান থেকে দেখো আমরা এই সংখ্যা দুটির অনুপাত বের করব এক্স ইজ টু ওয়াই। তাহলে এখানে দেখো কীভাবে করছি, তো আমরা একটু সলভ করব। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে গুণ করে দাও, তো এটা 3x পেয়ে যাবা, এটা 3y পেয়ে যাবা। এবার আমরা করবো এক্সটি বাদিকে ওয়াইটি ডান দিকে। তাহলে এক্স ছিল, এটা মাইনাস 3x হয়ে যাবে, দেখো সমান সমান এটা মাইনাস 3y, আর ওয়াইটা প্লাস ওয়াইটা ওইদিকে গেলে মাইনাস ওয়াই যাবে, সমাধানের নিয়ম, ঠিক আছে। দেখো প্লাস ওয়াই ছিল, ওইদিকে গেলে মাইনাস ওয়াই, এখানে মাইনাস এখানে দেখো প্লাস 3x ছিল, এখানে দেখো কিছু এখানে প্লাস, এটা মাইনাস 3x হয়ে গেল। যখন কোনো জিনিসকে এদিক এদিক করবা সমান সমানের, তখন কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এবার যোগ বিয়োগ করে নাও, এখানে দেখো এটা পেয়ে যাবে তোমরা মাইনাস 2x। দেখো মাইনাস 2x পাবা, কারণ সংখ্যা 3 বড়, যে বড় তার চিহ্নটা বসবে, আর বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, 3টা থেকে একটা বাদ 2টা, তো মাইনাস 2x সমান সমান। আর এখানে দেখো একই চিহ্ন, তো এখানে 3 বড়, তাহলে বিয়োগ চিহ্ন, বিয়োগ দেখতে পাচ্ছ, তো বিয়োগের চিহ্ন বসাবা। আর এখানে যোগ হবে, একই চিহ্ন থাকলে যোগের কাজ করবা, ঠিক আছে, -3 আর -y, তাহলে -4y, এখানে হবে আমাদের 4y। এবার দেখো ওই দিকে এখানে মাইনাস মাইনাস কেটে দিতে পারবা। এখানে যদি 2 দিয়ে কাটাকাটি করে দেখো 2 দিয়ে 4 এভাবে কাটাকাটি করা যায়, 2 দিয়ে 4, তাহলে থাকলো কি এখানে x থেকে গেল, আর এখানে 2y থেকে গেল, 2y। ওকে, এবার আমরা কি করব, দেখো x এর নিচে তোমরা y কেটে নাও, এইভাবে দেখো x এর নিচে y কেটানো, আর এখানে 2 আছে 2, আর এখানে দেখো ধরো 1 আছে, এখানে 1 দিতে পারো। তাহলে এবার তোমরা দেখো এভাবে পেয়ে যাবো, x এর নিচে y কেটে আনলাম, আর 2 আছে, 2ই থাকবে, কারণ একটা আমি দিলাম আমরা, যেহেতু অনুপাত তৈরি করবো বলে 2:1 হবে। তাহলে দেখো এভাবে করতে পারবো, এটা থেকে এটা করা যায়। তোমরা দেখো বর্গগুণ করো, কণাকুণি গুণ, সমাধানের নিয়ম। তো গুণ করে দেখো x একে x সমান সমান, আর 2 আর y গুণ করে 2y, এটাই ফিরে পাবা। তাহলে এটা থেকে যদি এটা হয়, তাহলে এটা থেকে এটা করতে পারবা। এবার আমাদের দেখো সংখ্যা দুটির অনুপাত বলেছিল, তাহলে আমরা যদি বলি x ইজ টু y, এই যে বাইকে অনুপাত করা আছে x/y, তাকেও লিখতে পারবো x ইজ টু y, আর এখানে 2y 1 আছে, ঠিক আছে, তার মানে লিখে দেবো 2:1 লিখে দেবো, 2/1 মানে 2:1, বাই থাকলে অনুপাত। তো দেখো সংখ্যা দুটির অনুপাত পেয়ে গেছি আমরা কত, 2:1 পেয়ে গেলাম। তো 2:1 দেখো কত নম্বর অপশানে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অপশানে আছে, তো তোমরা অ্যান্সারটা দিয়ে দেবা এ নাম্বার। 7 প্রশ্ন দেখো আমাদের বলেছে 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করলে কত হবে। তো দেখো 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে, তো তোমরা প্রথমে কী করবা, 81কে লসাগু করে নিবা, ঠিক আছে। তাহলে 81কে যদি লসাগু করে দেখো কত পাবা, এটা আমাদের 81 আছে, 3 দিয়ে কিন্তু লসাগু যাবে, 3 দিয়ে 6, আর এখানে আমাদের কত আসলো 2 আসলো 21, 3 7 21, আবার 3 দিয়ে করো, 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। তো দেখো 81কে ভেঙে আমরা কটা 3 পেলাম, 4টা 3, 4টা 3 বলতে দেখো 3-এর পাওয়ারে তোমরা কত করতে পারবা, 4 করতে পারবা। এই যে 81কে যেখানে তোমার দেখায়, তো 81কে ভেঙে কত পেলাম, 3 × 3 × 3 × 3, 4টা 3-এর গুণফল 81 হয়। এবার দেখো 3 দেখো কটা আছে, 3 4টা আছে। আমরা জানি যে গুণের সময় মূল সংখ্যা যদি সমান থাকে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, পাওয়ার মানে 1 1 1 1 আছে, তাহলে 4টা 1 আছে, তাহলে যোগ করে কত হবে 4। তাহলে সহজে বলতে গেলে এখানে দেখো 4টা 3 আছে, তা 3-এর মাথায় 4 হবে, যদি 5টা 3 থাকতো 3-এর মাথায় 5, মানে পাওয়ারে যেটাকে মাথায় বলতে আমরা পাওয়ারে ধরবো, ঘাত যেটাকে বলবো, ঠিক আছে, 3-এর পাওয়ারে 4, যেহেতু 4টা 3 আছে। তাহলে এইভাবে দেখো 81কে আমরা 3-এর পাওয়ারে 4 করতে পারবো, পাওয়ার বলতে ঘাত যেটাকে বলি আমরা, ঠিক আছে। তো আমাদের 3-এর ঘাতের আমাদের বলেছিল যে 3-এর ঘাত আকার প্রকাশ করে, দেখো 3-এর যে ঘাত বলতে পাওয়ারে, যে দেখো 3-এর ঘাত আছে, তাহলে এইভাবে আমাদের করতে বলেছে 81কে। তো দেখো 3⁴ যেটা আমাদের আসলো, তো এই অ্যান্সারটা কোথায় আছে আমাদের, এটা এ নাম্বার অপশানে আছে, তাহলে আমরা অ্যান্সারটা এ নাম্বার দিয়ে দেবো। এবার 8 প্রশ্ন দেখো আমাদের বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত চেয়েছে। তো আমরা প্রথমে করবো কি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটি অঙ্কন করব। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটি এভাবে অঙ্কন করতে হবে যে সমকোণ ত্রিভুজে দুটি বাহু সমান হবে, একটা কোণ সমকোণ 90 ডিগ্রি হবে। তাহলে এই যে দেখো, তো আমরা এইভাবে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম এ বি, ঠিক আছে, এটা আমাদের বি আছে, একটু ভালো করে লিখি বি, এটা সি আছে, আর এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যে বলেছে সমদ্বিবাহু, তাহলে এখানে এ বি সমান সমান বিসি, এই দুটো বাহু সমান,
সমান দুটো বাহু ভূমি আর লম্বই হয় সমান, অতিভুজ তো সবসময় বড় হবে এদের চেয়ে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এ বি বিসি সমান হলে তো তোমরা দেখো এই কোণটা সমকোণ 90 ডিগ্রি। এবার এই দুটো বাহু সমানের জন্য এই দুটো কোণ কিন্তু সমান হবে, ঠিক আছে। তো এই দুটো কোণ সমান, যেহেতু দুটো বাহু সমান, ক্লাস, ঠিক আছে। তোমাদের জানতে হবে, এটা ধর্ম আছে। ক্লাস 8-এর একটা উপপাদ্য পাবা, তোমরা 7-এ পড়ছো। ক্লাস 8-এর উপপাদ্য আছে যে যখন কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হয়, তাদের যে বিপরীত কোণগুলো, ঠিক আছে, এই বাহুর এই বিপরীত কোণ আর এই বাহুর এই বিপরীত কোণ, এরা দুজন কিন্তু সমান হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই সমান যদি হয় দেখো, তাহলে আমাদের কত হবে? তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। এ যদি একা 90 ডিগ্রি হয়, তাহলে দুজন মিলে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এই কোণটায়, এই কোণটার, এই কোণটায় তিনটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। এ যদি একাই 90 ডিগ্রি হয়, তাহলে দুজন মিলে হবে কত? 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি মিলে 180 ডিগ্রি। এবার এরা দুজন মিলে যদি 90 ডিগ্রি হয় এবং যারা সমান আছে, তো 90 ডিগ্রি অর্ধেক 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই দুজন আছে, দেখো এই কোণটা 45 ডিগ্রি আছে আর এই কোণটা আমাদের 45 ডিগ্রি আছে। তাহলে এখন আমরা অনুপাত বের করতে পারবো এই তিনটি কোণের। তো আমাদের যেটা বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, আমরা কী পাবো দেখো। তাহলে একটাতে আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। দেখো এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান সমান হবে, সমান সমান 90 ডিগ্রি। আর একটা আছে কত? 45 ডিগ্রি। আর একটা আছে দেখো 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি। 90 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি, ইজ টু বলতে অনুপাত, ঠিক আছে। এটাই আমাদের কিন্তু হবে অ্যান্সার। একে শুধু সরল করে নেব। দেখো সরল তোমরা করতে পারবো ভাগ, মানে কোন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ যাবে, একে লঘিষ্ঠ বলা হয় অনুপাতের। তো 45 দিয়ে ভাগ যাবে, 45 দিয়ে 90, তো 45 দিয়ে ভাগ করছি আমরা, 45 দিয়ে 90 ইজ টু 45 থেকে 45 ইজ টু 45 থেকে 45, ঠিক আছে। ডিগ্রি আর হবে না, ডিগ্রিগুলো দেখো সব জায়গায় ডিগ্রি আছে বলে ডিগ্রিগুলো তোমরা ভ্যানিশ করতে পারবা। তার 45 দিয়ে আমরা ভাগ করে দিলাম, বলতে পারো যে 45 ডিগ্রি দিয়ে ভাগ করে দিলাম। তার 45 ডিগ্রিতে ভাগ করলে এটা 2 পাবা, 45 দিয়ে 90, 45 থেকে 45, 45 থেকে 45। তাহলে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত আমরা পেলাম 2:1:1, এটা আমাদের কিন্তু অ্যান্সার। তো দেখো 2:1:1 আমাদের কত নম্বর অপশানে আছে? আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এবার 9 প্রশ্নটা দেখো আমাদের বলছি প্রদত্ত কোনটি একটি ট্রাপিজামের ক্ষেত্রে সর্বদা সত্য, মানে এখানে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলোর মধ্যে কোনটি ধর্ম আমাদের বজায় থাকবে যে ট্রাপিজামের ধর্ম হবে। তো দেখো ট্রাপিজামের ধর্মগুলো জানতে হবে। আমি ট্রাপিজামের ছবি আঁকছি, তার ট্রাপিজামের ছবি একটা এরকম হবে, দেখো এভাবে দিলাম একটা বাহু, আর এখানে একটা এদিকে বড় বাহু দিয়ে দিলাম, তাহলে এভাবে করলাম, আর এদিকে এভাবে করে দিলাম, এদিকে একটু মুছে দিলাম, আমরা বাদ দিয়ে দিলাম। তো ট্রাপিজামের নাম দিয়ে দেবো আমরা এ, এটা বি দিলাম, সি দিলাম, এটা ডি দিয়ে দিলাম। তাহলে এ বি সি ডি একটা ট্রাপিজাম, এভাবে ট্রাপিজামের ছবি হয়। দেখো ট্রাপিজামের ধর্ম এই দুটো বাহু, এই যে বিপরীত দুটো বাহু আছে না, এই দুটো বাহু সবসময় সমান্তরাল হবে, মানে এখানে সমান্তরাল আছে এডি, সমান্তরাল চিহ্ন এভাবে দুটো টান দিয়ে দিবা, তাই না। সমান্তরাল বলতে রেল লাইন যেভাবে থাকে একদম, তাই সমান্তরালভাবে চলে যায়, তাদের মধ্যে যে দূরত্বটা সব জায়গায় সমান হবে, এটাকে বলা হয় সমান্তরাল। তাহলে আমাদের এডি সমান্তরাল বিসি আছে, এডি সমান্তরাল বিসি, ঠিক আছে। তাহলে এই দুটো বাহু কিন্তু সমান্তরাল সবসময় হবে। আর এই তির্যক দুটো বাহু যে আছে এরা সমানও থাকতে পারে আর সমান নাও থাকতে পারে। যদি এরা যদি সমান হয়ে যায় তো এটা হবে সমদ্বিবাহু ট্রাপিজাম, আর যদি সমান না হয় শুধু ট্রাপিজাম বলবো। তো দেখো ট্রাপিজামে যেটা ধর্ম বললাম যে এই বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু কী হবে? সমান্তরাল হবে। তো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, দেখো কোথায় বলেছে? সি নাম্বার অপশানে বলেছে। তা তোমরা অ্যান্সার দিবা কি? তোমরা অ্যান্সারটা দিবা, অ্যান্সার, ঠিক আছে, সি নাম্বার দিয়ে দেবা। এই যে সি নাম্বার আমাদের বলেছে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, ঠিক আছে। তাহলে অ্যান্সার তোমরা কিসে দিবা? সি নাম্বার দিবা। এবার 2 এর প্রশ্নগুলো আসলাম, দেখো তো 2 এর প্রশ্নগুলো কিন্তু আমাদের এখানে 2 মার্কের প্রশ্ন আছে, তোমার এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। তো চলো 2 এর আগের প্রশ্নটা আমরা দেখে নেবো কী বলছে। এখানে আছে 2 এর আগেরটা, শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে। দেখো শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 দেওয়া আছে। তো আমাদের বলেছে জলের পরিমাণ যদি 10 লিটার হয় তার ওই শরবতে সিরাপের পরিমাণ কত হবে? জলের পরিমাণ বলে দিয়েছে। তা দেখো তো এখানে আমাদের প্রথমে শরবতে সিরাপ আছে আর জল আছে, সিরাপ তাহলে প্রথমটা সিরাপ আর জল হচ্ছে দ্বিতীয়টা, ঠিক আছে। এভাবে অনুপাত থেকে বলতে পারবো 2 হচ্ছে আমাদের সিরাপ আর 5 হচ্ছে কিন্তু আমাদের জল। তো দেখো অনুপাতকে আমরা বাই করে নিলাম, অনুপাতকে করা যাবে। দেখো 2:5কে তোমরা 2/5 লিখতে পারবা। এখন দেখো এই যে 2 গুণিত 5 গুণিত আমরা গুণ দেবো। এখানে আমাদের এই যে জলটা বলে দিয়েছে 10 লিটার, ঠিক আছে। তো জল যদি 10 লিটার হয় তাহলে এই যে এটা যে জল আছে তো এখানে আমরা 10 বানাবো। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে? তো 2 গুণ করলে 10 হবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম।
এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। লবহরকে আমাদের একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাই এবার দেখো জল তো আমরা 10 লিটার পেয়ে গেলাম, তাই এটা 2 দিয়ে গুণ করে কত হবে? তা দেখো সিরাপটা কিন্তু আমরা পেয়ে গেলাম 4 লিটার, 2 দিয়ে 4। তাহলে জলের পরিমাণ যদি 10 লিটার হয় তাহলে সিরাপের পরিমাণ কত হবে? ওই শরবতে 4 লিটার হবে। তাহলে আমরা লিখব অতএব ওই শরবতে সিরাপের পরিমাণ হবে কত লিটার হবে? দেখো এখান থেকে বলতে পারবো 4 লিটার। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 4 লিটার। এবার 2 নম্বরটা দেখো আমাদের বলছে 5050 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড় হবে। এই যে আমাদের সংখ্যাটা আছে 5050, তাহলে এই সংখ্যাটার একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলেছে, যেটা 5050 মানে যে সংখ্যাটা আছে এর চেয়ে বড় হবে। তাহলে দেখো তো আমরা কী করবো, প্রথমে বর্গমূল করবা। বর্গমূল কীভাবে তোমরা করবা? দেখো ডান দিক থেকে জরা দিয়ে দেবা, এখানে একটা টান দিয়ে দাও। এবার দেখো ওই 50কে ধরো, এমন সংখ্যা নাও যে সংখ্যা নিবা সেই সংখ্যাতে গুণ করবা, যেন 50-এর চেয়ে বড় না হয়। ছোট হতে পারে কিন্তু বড় না হয়, বা মিলে যেতে পারে। তো এখানে দেখো তো 6 নিলে পরে 6 6 36, ছোট হচ্ছে। 7 নাও, 7 নিলে পরে 7 7 49, 8 নিলে 8 8 64, 64 বড়, 8 বড়, তো 7 নাও, কারণ 7 7 49। তাহলে এখানে আমরা 7 7 49 নিয়ে নিলাম। এবার বিয়োগ করে দেখো এটা 9 কত 10, 1 দিলে এটা তো মিলে গেল, তাহলে 1 নামলো। এবার তোমরা এখানে একটা এভাবে টান দিবা, আর 7 আছে না, এখানে যত থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 7 14, তাহলে এখানে 14 বসাবা, কিন্তু এখানে একটু জায়গা রাখবা, কোনো একটা সংখ্যা বসানোর জন্য জায়গা রাখবা, ঠিক আছে। একটু ফাঁকা রেখে 14টা বসিয়ে দেবা। কী করলাম, একে 2 দিয়ে গুণ করে এখানে নামালাম। এবার 1 তো ছোটো হয়ে গেলো, এবার আমাদের এখানে নামাতে হবে সংখ্যা। ভাগের নিয়মে কিন্তু বর্গমূল করা হচ্ছে এটা। এবার দেখো এখন যেহেতু জরা হয়ে গেছে, জরার মানে হচ্ছে দেখো এখন আমরা 5কে নামাতে পারবো না, একসঙ্গে 50কে নামাতে হবে। তা তোমরা 50কে নামাই দাও। এখন এই যে 14 লিখেছ, এখন এই 14-র পাশে কোনো সংখ্যা বসাতে হবে। এবার সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেন এর চেয়ে কি বড় না হয়ে যায়। তাহলে আমরা যদি দেখো তো আমরা এখানে যদি 2 নিই, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করে 2 দিয়ে 4, 2 4 8, আর 2 কে 2 হয়ে গেল 284। এটা আছে 150, কিন্তু বড় হয়ে গেল। তা দেখো কিন্তু আমরা 2 দিয়ে নিতে পারবো না। তাহলে 14-র পাশে এখন 2-এর চেয়ে ছোটো সংখ্যা নাও 1 নিলে পরে তোমাকে 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করে তোমরা 141-এ পেয়ে যাবা। তাহলে একবারে নিব, দুবারে যেহেতু বড় তাহলে একবারে নিব। ভাগের নিয়মে আমরা করছি, বর্গমূল করছি। তাহলে এখানে আমরা 1 দেবো, ঠিক আছে। এই যে 1টা এখানেও দেবা আর 1 এখানেও দেবা, তাহলে এখানে আমরা 141 বসিয়ে দেবো। এবার দেখো এখানে আমাদের নামবে 9, সাথে মিলে গেল। এবার তার তো সংখ্যা নাই, আর তো আমরা করতে পারবো না। এবার দেখো আমাদের 71 হচ্ছে, দেখো এটা যে বর্গমূল সংখ্যা একটা পাবো আমরা, তাই না। এর যদি বর্গ করা হয় তা আমরা বর্গমূল পেয়ে যাবো। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো আমাদের যেটা আমরা বলবো যে 71-এর সঙ্গে 1 যোগ করে নিবা। আমরা করবো, দেখো এখন করছি। আমাদের যেহেতু পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে এর কাছাকাছি এবং এর চেয়ে বড় হবে, তো বড় হবে বলে আমরা কি করব, এখন এই যে 71 আছে না, 71-এর সঙ্গে 1 যোগ করে নাও, কত পেয়ে যাবো 72, ঠিক আছে। তাহলে দেখো এর আবার স্কোয়ার করে নেবো, 1 যোগ করে স্কোয়ার করে দাও। এই যে আমরা স্কোয়ার করে দেবো, 71-এর সঙ্গে 1 যোগ করবো আর বর্গ করে নেবো, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে, তাই না। এভাবে তো পূর্ণবর্গ পাবো, বর্গ করি। এখন এই যে 72 স্কোয়ার, তাহলে 72 স্কোয়ার আমরা ভাঙাবো। 72 স্কোয়ার বলতে 72 × 72, 72 গুণ করতে হবে আমাদের। আমি গুণটা তোমাদের এখানে দেখাই, এই যে 72 গুণিত 72 গুণ করো। 2 দিয়ে 4, 2 7 14, 7 দিয়ে 14, 7 7 49, আর হাতে আমাদের ছিল 1, তাহলে 50। তাহলে এখানে দেখো 4, এটা 4 4 8 নেমে যাবে, এটা 1 আর এটা 5 নেমে যাবে। তাহলে 5184, তো এটা গুণ করে পেয়ে গেলাম 5184। তা দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো যেটা আমাদের এই যে 5050-এর নিকটতম একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম, যেটা আবার এই যে 5050-এর চেয়ে বড় আছে আমাদের। তা কিন্তু এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা শুধু অতএব দিয়ে লিখে দিবা, ঠিক আছে। এই যে অতএব দিয়ে লিখবা, এখানে দেখে লিখে দাও, যে লাইনটা আছে সেই লাইনটা লিখে দেবা। 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কত পেলাম আমরা, এই যে 5181, মানে 5181।
এই যে এই সংখ্যাটা, তো এটাকে যা আমরা যা কী দেখতে পাচ্ছি, যা 5050 এর চেয়ে বড় আছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, অ্যান্সার কোনটা? এই যে 5181, এটাই আমাদের অ্যান্সার। আর পূর্ণবর্গ সংখ্যা চেয়েছিল 5050 পূর্ণবর্গ সংখ্যা জানতে চেয়েছিল, নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, 5050 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে গেলাম 5181, যেটা আমরা পেলাম যে 5050 চেয়ে বড় আছে কিন্তু এই সংখ্যাটা। ঠিক আছে, তা আমাদের অ্যান্সার এটা 5181, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের এখানে বলছে, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমাদের প্রথমে কিন্তু 4000 জন লোক ছিল। ঠিক আছে, তারা একটা মজুদ খাবার খাচ্ছে, 4000 জন লোকের সেই খাবারটা কিন্তু 190 দিন চলতো। তাহলে আমাদের দেখো গণিতের ভাষায় সমস্যাটি তৈরি করব আমরা। প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যা আকার হবে সমস্যা, এটা দন্তস আছে, সমস্যাটি হলো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি? আমাদের দেখো আমাদের কী আছে এখানে, আমাদের এখানে যেটা বের করতে হবে, আমাদের যেটা কতদিন চলবে সময়টা বের করতে হবে, দিন সংখ্যা। তাহলে আর এখানে লোক সংখ্যা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে লোক সংখ্যা আছে, আর আছে কি দিন সংখ্যা আছে, আমাদের দিন সংখ্যা। ঠিক আছে, এরকম আছে আমাদের। প্রথমে দেখো লোক সংখ্যা আমাদের কতজন আছে? 4000 জন। এই যে 4000 জন লোক, ঠিক আছে, মজুদ খাবার। এখানে দেখো 190 দিন চলতো, 190 দিন চলতো, কিন্তু এখানে দেখো 30 দিন পর কথা বলেছে। তো 30 দিন পরের কথাটা বলেছে বলে 30 দিনটা বিয়োগ দিয়ে দিবা। 30 দিন বিয়োগ করে দেখো কত পাবা, তো এখানে 160 দিন হয়ে গেল এখন। তাহলে দেখো 4000 জন লোক ছিল, এখন একটা মজুদ খাবার খেত। এবার 4000 জন লোক 30 দিন তো খাবারটা খেয়ে নিয়েছে, বাকি খাবারটা যে থাকলো, এবার বলছে 30 দিন পর 800 জন লোক চলে গেছিল। ঠিক আছে, 4000 জন লোক ছিল, 800 জন লোক চলে গেছে, তা কমে গেছে লোক সংখ্যা। তাহলে 4000 থেকে তোমাদের 800 বাদ দিতে হবে। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এখন লোক কত থেকে গেলো দেখো তো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 3200। এতজন লোক আছে এখন। তাহলে এই যে এতজন লোকের যে খাবারটা থাকবে, অবশিষ্ট থাকবে না, কারণ 30 দিন পর মানে 30 দিন তো খাবারটা খেয়েছে, 30 দিন খাবারটা খাওয়ার পর যে খাবারটা বাকি থাকলো অবশিষ্ট খাবারটা, তাই না, সেই খাবারটা এই 3200 জন লোকের কতদিন চলবে সেটা আমাদের বের করতে বলেছে। আমরা ধরে নেব সেটা 1 দিন চলবে, এটা ধরি কতদিন চলবে, এটা 1 দিন চলবে। ঠিক আছে, আচ্ছা এটা বলেছে, তাই না? এখন দেখো এই যে আমাদের বাকি দিনগুলো আছে, 30 দিন পর 160 দিন, তাহলে আমাদের দেখো 4000 জন লোকের যদি অবশিষ্ট খাবারটা 160 দিন চলে, তাহলে 3200 জন লোকের এই অবশিষ্ট খাবারটা কতদিন চলবে সেটা আমাদের কিন্তু এখানে বের করে দেখাতে হবে। ঠিক আছে, তোমরা ঐকিক নিয়মে করতে পারো, আর এখানে সমানুপাতে করতে পারো। তো আমরা সমানুপাতে আমরা করে দেখাবো। দেখো এখানে আমাদের যদি আমরা এটা দেখি, আমাদের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, লোক সংখ্যা কমে গেছে। লোক সংখ্যা যদি কমে যায়, একটা মজুদ খাবার, তো লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে না কমবে? দেখো লোক সংখ্যা যদি কমে, একটা খাবার আছে, ধরো আমাদের অর্ধেক বস্তা চাল আছে, তাই না, কত অর্ধেক বস্তা আমাদের চাল আছে, বাকি অবশিষ্ট খাবার। তাহলে এখন 4000 জন লোকের ওই খাবারটা যদি 160 দিন চলে, এবার লোক সংখ্যা কমে গেল, কমজন লোক, এবার ওই খাবারটাই খাবে, তো বেশি দিন লাগবে না, তো লোক সংখ্যা কমলে দিন সংখ্যা কি বাড়বে। ঠিক আছে, তাই এখানে আমাদের দেখো সম্পর্কটা যা তৈরি হচ্ছে, আমরা লিখব লোক সংখ্যা কমলে, কী লিখবো আমরা, এখানে লিখছি দেখো, আচ্ছা এখানে লিখি লোক সংখ্যা কমলে দিন সংখ্যা কিন্তু বাড়বে, দিন সংখ্যা বাড়বে। দেখো লোক সংখ্যা কমে গেছে, তো দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে, কারণ যতটি খাবার 4000 জন লোক খাচ্ছে যত দিনে, তখন কমজন লোক কিন্তু দেখবা বেশি দিন যাবে খাবারটা, তোমরা বুঝতে পারছো এটা। তাহলে এখানে আমাদের দেখো লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে কিন্তু কি আছে, এখানে কিন্তু দেখো একজন কমেছে একজন বেড়েছে, কমলে বাড়লে ব্যস্ত সম্পর্ক, এটা মনে রাখতে হবে। তো তোমরা এখানে লিখতে পারবো অতএব
লোক সংখ্যা ও দিন সংখ্যা, লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ব্যস্ত সম্পর্ক আমরা কিন্তু এখানে পাচ্ছি, ব্যস্ত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তো ব্যস্ত সম্পর্ক কখন হয়? কেউ একজন কমেছে আর এদিকে বেড়েছে, তো কমলে বাড়লে ব্যস্ত সম্পর্ক, বাড়লে কমলে, ঠিক আছে, এদিকে যদি বাড়ে আর এদিকে যদি কমে তখনও ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কখন হয়? এখানে কমেছে আর এখানেও কমেছে, তখন সরল সম্পর্ক। বা এখানে বেড়েছে আর এদিকেও বেড়েছে, তখনও সরল সম্পর্ক। মানে বলতে চাইছি যে বাড়লে বাড়লে সরল সম্পর্ক, আর কমলে কমলে সরল সম্পর্ক। আর কখন ব্যস্ত হবে? বাড়লে, ঠিক আছে, এদিকে কমেছে এদিকে বেড়েছে, কমলে বাড়লে বা বাড়লে কমলে, ঠিক আছে, দুই রকম যদি হয় তখনই আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। তা ব্যস্ত সম্পর্ক যদি হয়, দেখো তোর অনুপাতটা কীভাবে তৈরি হবে আমি এইদিকে দেখাচ্ছি। তাহলে অতএব দিয়ে দেখো ব্যস্ত সম্পর্ক যদি হয় তা তোমরা লিখবা 4000:3200। দেখো কীভাবে সম্পর্কটা তৈরি হবে, 4000:3200 সমান সমান দিয়ে দিবা। ব্যস্তের জন্য তখন এটা x:160 লিখবা, x:160। এটা ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে। এটা যদি সরল হতো 4000:3200 সমান সমান তখন এই যে 160:x হতো, তাই না? সরল সম্পর্কে একইভাবে হবে, এইদিকে এটা 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 এটা, কিন্তু ব্যস্তের জন্য এটা এটা, আবার উল্টো করে এটা এটা, ঠিক আছে, এই দিক থেকে যাবে, এই জন্য ব্যস্তের জন্য এটা হবে। এটা মনে রাখতে হবে তোমাদের। তো দেখো আমরা কী করবো, এখন এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করবো। তাহলে আমরা এখানে কী করলাম, অনুপাতকে বাই করে নিব। দেখো অনুপাতকে বাই করে নিলাম। এখন দুটো শূন্য কেটে দাও। এখন যদি 4 দিয়ে 8 দিয়ে কাটাকাটি করতে পারো, 8 4 32, আর এখানে 8 5 40 হবে। তো এখানে আমরা করবো 8 5 40। এবার 4 দিয়ে এদিকে কাটাকাটি করতে পারবা, এভাবে সমান সমান কাটাকাটি করা যায়। 4 4 16 আর শূন্যটা বসে গেল। তাহলে এখানে দেখো এখানে কিছু নাই, আমি যদি লিখি আমাদের 5 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, আর এদিকে x আর এদিকে 40। এবার বর্গগুণ করো কোনাকুনি, x একে x, আর এখানে 5 আর 40 গুণ করো। তার 5 40 মানে এই যে 40 × 5। তাহলে x সমান কত পেয়ে গেল? 5 4 20 আর শূন্যটা বসে গেল। দেখো x সমান 200 জন। তাহলে এই যে অবশিষ্ট খাবার যে 3200 জন লোক ছিল, তার অবশিষ্ট খাবারটা 3200 জন লোকের কতদিন চলবে? 200 দিন চলবে। এটা আমাদের কিন্তু অ্যান্সার। তার অতএব আমরা লিখে দেবো, কী লিখবো? অবশিষ্ট খাবার, অবশিষ্ট খাবার এই যে 3200 জন লোকের, 3200 জন লোকের, 3200 জন লোকের লিখবো আমরা, লোকের কতদিন চলবে? 200 দিন, 200 দিন চলবে। দেখো এভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে, খুব ভালো অঙ্ক, ঠিক আছে। একটু তোমাদের ধৈর্য করে দেখতে হবে, কিছু কোনো অঙ্ক দেখবে একটু সময় লাগতে পারে, তো সময় ধরে অঙ্কগুলো শিখো, তোমরা কিন্তু বেশি বুঝতে পারবা। কারণ অঙ্কতে কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না, অঙ্কের জন্য খুব ধৈর্য চাই। যাদের ধৈর্য আছে তাদের জন্য কিন্তু অঙ্ক। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটা দেখতে হবে, তোমরা একবার ছাড়া দুবার ক্লাসটা দেখো, ঠিক আছে, তোমরা কিন্তু বুঝতে পারবা। আর কোনো জায়গায় যদি অসুবিধা হয়, কোনো প্রবলেম হয় যে এই অঙ্কটা বুঝতে পারছো না, তোমরা কিন্তু কমেন্টে জানাবা, কমেন্টে নাম্বারটা মেনশন করবা, কোন অঙ্কটা সমস্যা হচ্ছে তোমাদের কমেন্টে, ঠিক আছে, নাম্বারটা মেনশন করে কিন্তু কমেন্ট করবা। তখন আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে, তখন আমি বুঝতে পারবো। তখন আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের কমেন্টে আসা যে অঙ্কগুলো যেগুলো সমস্যা হবে সেগুলো আমি যদি দেখতে পাই, ঠিক আছে, তখন আমি পরের ক্লাসগুলোতে আমি সেই অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাব। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে আছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। তবে কে কত টাকা পাবে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমাদের দেখো প্রথমে প্রথম বন্ধু যা পায় প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু তার থেকে দ্বিগুণ পায়। তাহলে প্রথম বন্ধুর টাকাটা ধরে নাও, প্রথম বন্ধু কত টাকা পাচ্ছে, আমরা ধরে নেব প্রথম বন্ধু x টাকা পায়। তা প্রথমে এটা লিখব, ধরি প্রথম বন্ধু পায় কত? x টাকা। এটা আমরা ধরে নিলাম প্রথম বন্ধু কত পাবে? x টাকা। তাহলে অতএব দেখো তো, অতএব দ্বিতীয় বন্ধু পায়
তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে দেখো তো, প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ, ঠিক আছে। এই যে প্রথম বন্ধুর দ্বিগুণ দ্বিতীয় বন্ধু, তার 2x টাকা পাবে দ্বিতীয় বন্ধু, 2x টাকা পাবে দ্বিতীয় বন্ধু। এবার তৃতীয় বন্ধু দেখো কত পাবে, এবং তৃতীয় বন্ধু পায়। এবার তৃতীয় বন্ধু বলেছে শর্তটা দেখো, প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার, প্রথম দুই বন্ধুর মোট টাকার কত, অর্ধেক। তা প্রথম দুই বন্ধুর মোট কত, x + 2x, এই যে এদের যে টাকাটা পাওয়া টাকাটা, ঠিক আছে, x + 2x বাই তার অর্ধেক বলেছে, মানে প্রথম দুই বন্ধুর যে মোট টাকাটা তার অর্ধেক পাবে তৃতীয় বন্ধু, এই যে এটা পাবে তৃতীয় বন্ধু। তাহলে এখানে একটু সরল করে দেখো, এত টাকা, এটা টাকা লিখে দেবো আমরা। তাহলে এখানে উপরে 3x আর নিচে 2, তার 3x বাই 2 টাকা, এটা হচ্ছে তৃতীয় বন্ধুর টাকা। এভাবে টাকাটা তারা কিন্তু ভাগ করবে 9000 টাকাটা, ঠিক আছে। এবার এটা কত, এদের আমরা এই যে টাকাটা ভাগ করলাম, এদের ভাগ করা টাকাটা অনুপাত আমরা বের করব। তাহলে লিখব 3 বন্ধুর টাকা ভাগের অনুপাত, টাকা ভাগের অনুপাত, টাকা ভাগের অনুপাত দেখো, প্রথম বন্ধু x টাকা পেয়েছিল, দ্বিতীয় বন্ধু 2x টাকা, তৃতীয় বন্ধু 3x বাই 2 টাকা। এদের ভাগের টাকাগুলো অনুপাতে আমরা বের করব। তা দেখো এখান থেকে তিনজন প্রত্যেকের কাছে x আছে, তো তোমরা এক্সটা এভাবে ভেনিস করে দিতে পারবে, যে এক্সটা চলে যাবে x। তাহলে এখানে 1 আছে, এখানে আমাদের 2 আছে, এদিকে আমাদের 3/2 আছে, ওকে। এবার দেখো তো অনুপাতটা আবার দেখতে পাচ্ছি ভগ্নাংশ, তাহলে অনুপাতকে কী করবা, ভগ্নাংশ থাকলে পূর্ণ সংখ্যা করে নেবা। পূর্ণ সংখ্যা কীভাবে করবা, হর 2, হরগুলো লসাগু, মানে লসাগু 2, আর এই 2 দিয়ে সবাইকে গুণ করে দাও। তাহলে একে 2 দিয়ে গুণ করো h2, এটাকেও 2 দিয়ে গুণ করো h2, আর এখানেও 2 দিয়ে গুণ করে দাও। এভাবে কিন্তু করা হয়, পুরো ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যায় এভাবে করবা। তাহলে 2, এটা 4 পেয়ে যাবা, আর এখানে 2 দিয়ে কেটে যাও, এখানে 3 পেয়ে যাবা। তো দেখো তারা যে টাকাটা ভাগ করেছিল, তাদের টাকা ভাগের যে অনুপাতটা 2:4:3 পেয়ে গেলাম। এখন এই অনুপাত থেকে আমরা বের করতে পারবো 9000 টাকার মধ্যে কে কত টাকা পেয়েছিল। তাদের আনুপাতিক যে যোগটা, আনুপাতিক যোগটা এখানে বলে দিই, যে আনুপাতিক যোগ, আনুপাতিক যোগ মানে এই যে অনুপাতগুলি যোগ করো, 2 + 4 + 3, তাহলে কত হবে, এটা হচ্ছে আমাদের 4 4 3 7 2 9, তাহলে আমরা যোগ করে 9 পেয়ে গেলাম। আনুপাতিক যোগটা কত, 9। এবার আমরা বের করব, দেখো এই যে 9000 টাকার মধ্যে 9000 টাকা ছিল, 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পায়, প্রথম বন্ধু পাবে, ঠিক আছে, প্রথম বন্ধু পায়। দেখো প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধুর অনুপাত কত ছিল দেখো তো, প্রথম বন্ধুর যে অনুপাতটা 2 ধরো প্রথমটা, তাহলে এখানে লিখবা 2 বাই আনুপাতিক যোগটা 9টা নিচে, আর কত টাকার মধ্যে ভাগ করবে, 9000 টাকার মধ্যে ভাগ করবে, এই যে 9000 টাকা। তো 9 দিয়ে কাটাকাটি করো, তাহলে এখানে পেয়ে যাবো 1000 টাকা, ঠিক আছে। তা 2 দিয়ে গুণ করে নাও, তা 2 দিয়ে গুণ করে কত পেয়ে যাবা, 2000 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে 2000 টাকা। তারপরে দ্বিতীয় বন্ধু পায়। এবার দেখো দ্বিতীয় বন্ধু কী করে পাবে, দেখো আমরা তো কাটাকাটি করে নিয়েছি 1000 টাকা। এবার এই 1000 টাকার সঙ্গে এই যে অনুপাতটা আছে দ্বিতীয় বন্ধু 4 দিয়ে শুধু গুণ করলেই হয়ে যাবে আমাদের। তাহলে 4 × 1000 টাকা, ঠিক আছে। কত যাবে, এটা 4000 টাকা। কারণ এখানে যে কাটাকাটি করে লাভ না, তোমরা যদি করো 4/9 × 9000, দেখবো একই পাবা তোমরা, ঠিক আছে। কাটাকাটি করে 4000, যেহেতু এটা কাটাকাটি হয়ে গেছে একবার 1000, তাহলে 1000 দিয়ে দেখো, যেমন প্রথম বন্ধু 2 ছিল, তো 1000-এর সঙ্গে 2 গুণ হয়েছে, প্রথম বন্ধুর 4, তাহলে প্রথম বন্ধু এখানে 4 আসবে, তাহলে 1000-এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে আমরা 4 গুণ করে 4000 পেয়ে গেলাম। তো দ্বিতীয় বন্ধু পাবে 4000 টাকা। আর তৃতীয় বন্ধু পায়, তো তৃতীয় বন্ধু অনুপাত ছিল 3, তাহলে 3 দিয়ে কী হবে, এখানে 3 আসবে, তখন 3 আর 1000 গুণ হবে, তো 3 আর 1000 গুণ করে নাও, তাহলে কত যাবে দেখো তো, এটা হয়ে যাবে 3000 টাকা, 3000 টাকা। তাহলে এইভাবে দেখো তাদের টাকা ভাগের অনুপাত, টাকা ভাগের যে পরিমাণটা পেয়ে গেলাম 3 বন্ধুর।
প্রথম বন্ধু কত পাবে 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 4000 টাকা, তৃতীয় বন্ধু পাবে 3000 টাকা। তাহলে এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে আমাদের। এবার দেখো 5-এর অঙ্কটা আমরা করাবো। তো 5-এর অঙ্কটা বলছে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, আর বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। তাহলে অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো যে কে বেশি ঠিক অঙ্ক করেছে। তাহলে ঠিক সঠিক অঙ্ক আমাদের চেয়েছে কার বেশি আছে। তো এখানে আমরা দেখো রীতার বের করব। তো এখানে রীতা করছে, রীতা সঠিক অঙ্ক করে, সঠিক অঙ্ক করে। দেখো আমাদের বলেছে কত 100, এখানে বলেছে 100টি। সঠিক অঙ্ক কতটি করছে দেখো 100টি ছিল মোট অঙ্ক, 100টির মধ্যে কতটি করে 60টি করে, 60টি। তো এটাকে আমরা লিখতে পারবো, দেখো কত লিখতে পারবো যে 100টির মধ্যে 60টি বলতে 60/100, এটা আমরা লিখতে পারবো এত অংশ। এটা আমরা অংশই করে দিলাম, ঠিক আছে। 100টির মধ্যে 60টি করা মানে 60/100, ঠিক আছে। রীতা করে এত অংশ অঙ্কের মধ্যে। আচ্ছা, তাহলে একে সরল করে নাও, তো 2 দিয়ে কাটাকাটি করে নাও, 2 3 4 2 5 10, তাহলে 3/5, ঠিক আছে। অনুপাতটা আমরা প্রকাশ করলাম এটা। এবার আমরা বের করবো কার বিনয়। তা আমরা বলবো যে বিনয় সঠিক অঙ্ক করে, বিনয় সঠিক অঙ্ক করে। দেখো বিনয় করেছে 80টির মধ্যে কটি করেছে 50টি করেছে, ঠিক আছে। তাহলে এর যে অংশটা হবে দেখো কীভাবে, তাহলে এখানে আমরা লিখব, দেখো 50টা উপরে হবে আর 80টা নিচে হয়ে যাবে, ঠিক আছে। এত অংশ, এটা আমরা অংশে প্রকাশ করলাম। তাহলে এখানে 0 কেটে দাও, তো এটা আমরা হয়ে গেল কত 5/8। তাহলে অনুপাতে প্রকাশ করতে বলেছে, তাহলে আমরা দেখো আমরা লিখব এখন যদি অনুপাতে করি, দেখো রীতার ছিল কত 3/5 আর বিনয় পেলাম 5/8। তাহলে যে অনুপাতকে আমরা কী করবো পূর্ণ সংখ্যায় করবো। তো পূর্ণ সংখ্যা করার নিয়ম কি, দেখো এদের লসাগু কত হবে 8 5 লসাগু, 8 5 লসাগু 40 পেয়ে যাবে। 40 দিয়ে গুণ করে নাও দুজনকে, এই যে দেখো। তাহলে এখানে 5 দিয়ে কাটাকাটি করো, এটা হয়ে গেল আমাদের কত 5 8 40। তাহলে 8 3 কত পেয়ে যাবে 8 3 24 এখানে 8 5 40 আর 5 5 25, তা 24 25, ঠিক আছে। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখতে পাচ্ছি যে 24টা ছোট 25টা বড়। তা আমরা এখানে বলে দেব, দেখো যেহেতু এখানে আমাদের কে 25টা বড় আছে, কাটছে 24 হচ্ছে, তাহলে অতএব এখানে দেখতে পাচ্ছি 25টা কার, 25টা কিন্তু ছিল বিনয়ের ছিল এটা। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি অনুপাত প্রকাশ করে যে বিনয় কিন্তু বেশি অঙ্ক করেছে, তাই না। তা আমরা লিখতে পারবো অতএব বিনয় বেশি সঠিক অঙ্ক করেছে, বেশি সঠিক অঙ্ক করেছে, ঠিক আছে। এটাই আমাদের জানতে চেয়েছিল যে কে বেশি সঠিক অঙ্ক করেছে। তা দেখো অনুপাতে আমরা দেখতে পেলাম যে দ্বিতীয়টা বিনয়, যে এটা দেখো দ্বিতীয়টা বিনয় ছিল, তাই না। 5/8 কার পেয়েছিলাম বিনয়, তাহলে বিনয় কিন্তু আমাদের কি বেশি অঙ্ক করেছে। এবার দেখো 2/6 আমাদের বলেছে এখানে 25, স্টার, 81। তো এই যে স্টারটা মধ্য সমানুপাতি আছে, তো এই মধ্য সমানুপাতিটি বের করতে বলেছে, মানে স্টারের মানটা বের করতে হবে। দেখো মধ্য সমানুপাতি, এরা সমানুপাতি বলে দিয়েছে, তারা যদি সমানুপাতি হয়, তাই না, এরা কি বলেছে সমানুপাতি হলে, যদি সমানুপাতি হয় তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, দেখো তো 25 স্টার সমান স্টার 81, এভাবে করতে পারবো। 25 স্টার সমান স্টার 81, মানে স্টারটা দুবার ফিরে আসবে, মধ্যেরটা দুবার পাবা। তাহলে এখান থেকে বাই করব, 25/স্টার সমান স্টার/81। বা এবার দেখো আমরা এখানে বর্জ গুণ করলে স্টার গুণ করো, তাহলে এখানে আমরা স্টার তার স্কোয়ার পেয়ে গেলাম, আর এখানে 25 × 81 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, স্কোয়ার ছেড়ে দেবো, তাহলে স্টারের মানটা বের করবো। স্কোয়ার যদি ছেড়ে দাও তো তোমাদের জানতে হবে, দেখো প্লাস মাইনাস হবে, স্কোয়ার যখনই ছাড়বা প্লাস মাইনাস আসবে, আর এরপর রুট আবার চেপে যাবে 25 × 81। তা দেখো স্টারের মানটা আমরা বের করছি। দেখো 25কে তোমরা 5 × 5 করতে পারবা, আর 81কে তোমরা ভেঙে নিতে পারবা 9 × 9, বর্গমূল করার সুবিধা হয়ে যাবে।
দেখো প্লাস মাইনাস, দেখো দুটো 5-এর জন্য একটা 5 বের করো, এভাবে বর্গমূল হয়। আর দুটো 9-এর জন্য এই যে দেখো একটা 9 তোমরা বের করে নিতে পারবা। তাহলে প্লাস মাইনাস 9 5-এ কত হয়, 9 5-এ 45। তাহলে স্টারের মানটা কত পেয়ে গেলাম, 45 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের স্টারের মান, এখানে আমরা লিখে দেবো স্টার, এই যে স্টার, দেখো স্টার। তাহলে যে মধ্য সমানুপাতি যেটা চেয়েছিল, মধ্য সমানুপাতির মান হচ্ছে প্লাস মাইনাস 45। এটা আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তো আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো 3-এর অঙ্কগুলো চলে আসলাম। তো 3-এর 1-এর অঙ্কটা করাবো আমরা। তো 3-এর 1-এর অঙ্কটা বলছে এখানে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা হয় -4 ডিগ্রি সেলসিয়াস। প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে এটা আমাদের বের করতে বলেছে। দেখো তাপমাত্রা আমাদের কত ছিল, 12 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো তাপমাত্রা ছিল আমাদের, দেখো তাপমাত্রা ছিল কতটা আমাদের, 12 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সি বলতে সেলসিয়াস, সি থেকে আমরা সেলসিয়াস বলবো। আচ্ছা 8 ঘন্টা পর তাপমাত্রা কতটা হয়েছে আমাদের, তাহলে লিখবো 8 ঘন্টা পর তাপমাত্রা হয়, 8 ঘন্টা পর তাপমাত্রা কত হয়ে গেছে, -4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তা দেখো তো 8 ঘন্টায় তাপমাত্রা কতটা কমেছে সেটা আমরা এখানে বের করতে পারবো। তো লিখবো এখানে অতএব 8 ঘন্টায় তাপমাত্রা কমে, ঠিক আছে, 8 ঘন্টায়, ঠিক আছে, 8 ঘন্টায় তাপমাত্রা কমে কতটা, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমে কতটা হয় দেখে নাও। তাহলে আমাদের দেখো আগে ছিল 12 ডিগ্রি সেলসিয়াস ছিল মাইনাস, আর এখন দেখো এটা হয়ে গেছে যে 4 ডিগ্রি সি, এতটা কমে হয়। তো এটা একটু সলভ করে নাও। তাহলে এটা সলভ করে আমরা পাবো, দেখো 12 ডিগ্রি সি মাইনাসে প্লাসে হবে 4 ডিগ্রি সি, তাহলে কত হয়ে যাচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস, তাই না, 16 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমে 16 ডিগ্রি সেলসিয়াস হয়, এতটা হচ্ছে কিন্তু। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কমে কতটা হবে, তাহলে অতএব 1 ঘন্টায় তাপমাত্রা কমে কত কমবে, দেখো 16 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে 1 ঘন্টায় যে ঐকিক নিয়মে 8টা নিচে চলে আসবে, তাহলে এটা কাটাকাটি করে নাও, তো কাটাকাটি করে এটা 2 পেয়ে যাবা, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে আমাদের। তো এটা আমাদের জানতে চেয়েছিল। তো এখানে বলেছিল যে প্রতি ঘন্টায়, তাই না, ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে, তো অতএব লিখে দেবো ঘন্টায়, যেটা হচ্ছে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায়, যেটাকে বলা হয় 1 ঘন্টায় হচ্ছে প্রতি ঘন্টায়। তাহলে প্রতি ঘন্টায় কত, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে, কমেছে, ঠিক আছে। এই হলো আমাদের অ্যান্সারটা, তাই 2 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার আমাদের। এবার দেখো 2-এর অঙ্কটা, এটা সূচকের অঙ্কটা আছে। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু আমরা করে দিয়েছি আগের ক্লাসটা তোমরা দেখবা, দেখো উপরেই দেখা যাচ্ছে, ঠিক আছে, একদম উপর দিকে দেখো 3-এর যে 1-এর অঙ্কটা আমরা করেছি স্কুল 1-এ। তো এই অঙ্কটা তোমরা পেয়ে যাবা স্কুল 1-এর যে আমরা ক্লাসটা দিয়েছি তোমাদের, তাই না, স্কুল 1, এটা পেজ নাম্বার দেখে নেবা। তাহলে আগের স্কুলে এটা যে পেজ 118, তো আগেরটা ছিল 117 ছিল, যে এই যে 117 পাতার যে আমি ক্লাসটা দিয়েছি সেখানে তোমরা চলে যাবা, যে 3-এর যে 1-এর অঙ্কটা, 3-এর 1-এর অঙ্কটা হচ্ছে এই অঙ্ক, একদম সেম টু সেম, একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা তোমরা ওখান থেকে দেখে নেবা। খুবই সহজ অঙ্ক আছে, সূচকের অঙ্কটা আমরা করে দিয়েছি। প্রশ্নটা এটাও আমাদের সূচকের অঙ্কই আছে। তা দেখো এটা আমরা সরল করে আমরা মান বের করবো। তারপর প্রথমে দেখছো 16 আর 32-এ কাটাকাটি করতে পারবা, তা 16 দিয়ে 32 এভাবে কেটে দাও। আর এখানে দেখো এই যে 2 দিয়ে যদি কাটাকাটি করো, তা 2 আছে, 2-এর পাওয়ারে 1 আছে, এখানে কিছু পাওয়া না থাকলে 1 পাওয়ার ধরে নেবা। আর যে 2-এর মাথায় 1 পাওয়ার, আর এখানে 2-এর কিউব আছে, তাহলে যেখানে বড় বেশি সেখানে 2 রেখে দাও। এবার দেখো পাওয়ারগুলো বিয়োগ করে দাও, এখানে 3 আছে, এখানে 1, তাহলে 3 থেকে 1 চলে গেলো কত, 2। তো এইভাবে তোমরা পাওয়ারে কাটাকাটি করতে পারবা, সূচকের কাটাকাটি, ঠিক আছে। আর 3 এখানে আছে, আর এখানে 3-এর পাওয়ারে 5 আছে, তো 3-এর পাওয়ারে এখানে 1 আছে, কিছু না থাকলে এটা যদি কাটাকাটি করো, তো এখানে বেশি আছে, তো এখানে 3 রেখে দাও। এবার দেখো এখানে 5 থেকে 1 বাদ দিয়ে দিবা, তা 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে পাওয়ার এখানে 4 হয়ে যাবে 3-এর পাওয়ারে। তাহলে এখানে 2-এর স্কোয়ার থেকে গেলো, আর এটা 3-এর পাওয়ারে 4 থেকে গেলো, এটাকে 3 টু দি পাওয়ার 4 বলা হয়। 3-এর পাওয়ারে 4 বলতে 3 টু দি পাওয়ার 4 এরকম বলতে হয়।
আচ্ছা, এটাকে আমরা ভেঙে নেব, এটাকে স্কোয়ার 2 তাহলে স্কোয়ার বলতে হয়, তাহলে 2 এর স্কোয়ার মানে 2 × 2। আর এটাকে ভেঙে তোমরা 3 × 3 × 3 × 3, 4 আছে তো 3টা 4 বার গুণে রাখাটা হবে, ঠিক আছে। 2 দিয়ে এটা 4 পেয়ে গেল। আর এখানে গুণ করো, 3 × 3 = 9, 9 × 3 = 27, 27 3 গুণ করবো 81 পেয়ে যাবা, তো এটা 81। এবার 4 দিয়ে গুণ করে নাও, 4 × 1 = 4 আর 4 × 8 = 32, দেখো 324 পেয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। এবার 4 এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে সরল করতে বলেছে, দুটো রাশি আছে, দুটো রাশির যোগফল। প্রথম রাশিটা আছে x² + 2x - 5 প্লাস পরের রাশিটা আছে 3x² - 8x + 5। তো এই দুটো রাশির আমরা দেখো যোগফল করব। তো আমরা প্রথমে কী করবো, বন্ধনী উঠিয়ে নিব। তাহলে বন্ধনীগুলো উঠিয়ে নাও, এই যে প্লাস প্লাস তাহলে কোনো অসুবিধা নাই, বন্ধনী উঠিয়ে নাও, সব যা আছে তাই বসে যাবে, 3x² - 8x + 5, ঠিক আছে। কারণ প্লাস দিয়ে যদি গুণও করো তো প্লাস মাইনাসে মাইনাসই হয়, একই চিহ্নগুলো থেকে যাবে আমাদের। এবার চলো আমরা যোগ বিয়োগ করবো, যার সঙ্গে যে রাশি মিলবে, সদৃশ রাশি দেখব। দেখো x², এই যে x², সদৃশ রাশি, তো এর সঙ্গে আমরা যোগ বিয়োগ হবে। তো এখানে দেখো x² 3টা আর এখানে x² 1টা, তো 3টা আর 1টা কটা, 4টা, এর যোগ আছে, তো 4টা x² হয়ে গেল। এভাবে তোমরা রাশি রাশি যোগ করবা। আর এখানে দেখো -8x, এটা +2x। দেখো এখানে 8 বড়, তাহলে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবা, যে বড় সংখ্যা তার চিহ্ন বসে যাবে। আর যে এবার যোগ আর বিয়োগ দেখতে পাচ্ছ, তাহলে 2 রকম চিহ্ন দেখতে পাচ্ছ, তাহলে 2 রকম চিহ্ন, তাহলে বিয়োগের কাজ করবা। তাহলে 8 থেকে 2 বিয়োগ করে দাও, 8 থেকে 2 চলে গেলে 6 হবে, তাহলে 6x বসে যাবে এখানে। এবার সংখ্যা দেখো, এবার সংখ্যা দেখো, এটা +5, এটা -5, একই সংখ্যা আছে, মানে একই জিনিস, প্লাস মাইনাস, একই জিনিস প্লাস মাইনাস থাকলে এই দুটো কেটে যাবে, +5 -5 কেটে গেল, তো আমাদের থেকে গেল 4x² - 6x, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 4-এর অঙ্কগুলো দেখো, 4 অঙ্কগুলো আমাদের জ্যামিতির অঙ্ক আছে, এগুলো সম্পাদ্য, স্কেল পেন্সিলের সাহায্যে করতে হবে, কম্পাসের সাহায্যে। তো 4-এর 1-এরটা আমরা এক স্কুলটাতে আমরা দেখিয়ে দিয়েছি, স্কুলে 1 পেজ নাম্বার 117 পাতার যে ক্লাসটা দেওয়া হয়েছে, প্রথম ক্লাসটা, সেখানে কিন্তু ছিল অঙ্কটা। তো সেখান থেকে তোমরা দেখে নেবা, সেই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, যে সেখান থেকে যে আমাদের আছে, উপরেই তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা, যে এই যে 4-এর 1-এরটা, তাই না। তো এই যে এই স্কুলে চলে যাবা, যে 4-এর যে 1 নম্বর অঙ্কটা ছিল সেখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা দেখে নাও। আচ্ছা, অঙ্কগুলোর কথা বলি, যে তোমাদের যে দেখতে হবে, তোমরা আমার আগের ক্লাসটা তোমরা যদি দেখো তো প্লে লিস্টে যেতে হবে, যে আমার যে চ্যানেলের যে লোগোটা দেখতে পাচ্ছ, সেখানে তোমরা লোগোতে যদি হাত দাও, ক্লিক করো, তো সেখানে তোমরা গিয়ে প্লে লিস্টে চলে যেতে পারবা। তো প্লে লিস্টে গিয়ে তোমরা সব ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবা। ক্লাস 7 রায়মাটির প্রশ্নবিচিত্র দেখবা, আছে আমাদের প্লে লিস্ট তৈরি করা আছে, ক্লাস 7 প্রশ্নবিচিত্রা বলে আছে 2025, ক্লাস 7 প্রশ্নবিচিত্রা 2025, এভাবে প্লে লিস্ট, ক্লাস 7-এর প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের, তোমরা গিয়ে দেখে নাও প্লে লিস্টটিকে, কোনো অসুবিধা নাই। যদি অসুবিধা হয় অঙ্কগুলো দেখার জন্য, তো তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে, ঠিক আছে, তো আমি কিন্তু আবার পরে বুঝিয়ে দেবো। 4-এর 2টা দেখো, আমাদের এখানে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে। তো দেখো আমরা এখানে তোমাদের বোর্ডে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। তোমাদের স্কেল পেন্সিল নিয়ে তোমরা হাতে নাও, হাতে নিয়ে তোমরা আমার সঙ্গে করো, আমি তোমাদের নিয়মটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু করে নিতে পারবে খাতায়, ঠিক আছে। তো দেখো বোর্ডে আমি দেখাচ্ছি কীভাবে করবা। তো প্রথমে তো তোমাদের একটা সরলরেখাংশ এভাবে টেনে নেবা, এভাবে একটা সরলরেখাংশ টেনে নাও স্কেল এবং পেন্সিল দিয়ে। তারপরে রুল কম্পাসটা নেবা, রুল কম্পাসটা নিয়ে এখানে বসাবা, বসিয়ে এভাবে একটা বৃত্তচাপ তৈরি করে নাও, এই যে এভাবে করে এবং বৃত্তচাপ তৈরি করে নাও ঘুরিয়ে, একই মাপটা নিয়ে। তারপরে দেখো আমরা 90 ডিগ্রিটা দাগ মারতে চাইছি। তারপরে দেখো ওই মাপটাই রাখো, মাপটা নিয়ে এখানে বসে এদিকে কাটে দাও, আবার এখানে বসাবা, এখানে বসে এদিকে কেটে দাও। এবার এই যে 2 জায়গায় কাটলা, এবার এখানে বসাও, মাপটা কিন্তু ওটাই রাখবা যে মাপটা নিয়ে ঘুরিয়েছিলাম, রেখে এখানে বসে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দাও। এবার এখানে বসে ওই বৃত্তচাপটাকে কেটে দাও। এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবা, যোগ করবা না, তোমার স্কেল বসে একটা দাগ মেরে দেবা, সেটা দাগটা পেলেই হবে আমাদের, ঠিক আছে। এই দাগটা আমাদের দরকার, এটা হচ্ছে 90 ডিগ্রির দাগ। এবার এখন কি করবা, ওই মাপটাই রাখো, যে মাপটা আছে ওই মাপটাকে কম বেশি করাবা না, যদি মনে হয় যে কম বেশি হয়ে যায়, আবার তোমরা চেক করে নিবা এখান থেকে মাপটা নিয়ে আবার দেখো এই দুটোর মধ্যে আমরা তৈরি করবো আবার দেখো বৃত্তচাপ। তাহলে আবার এখানে বসে একটা এভাবে বৃত্তচাপ তৈরি হবে, আর আবার এখানে বসে এই বৃত্তচাপটাকে এভাবে কেটে দেবা। তাহলে এই যে বিন্দুটা পেলা, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবা, স্কেলের সাহায্যে নিয়ে এভাবে তোমরা যোগ করে দেবা। এই যে দেখো, এই যে তোমরা কোণটা পেয়ে গেলা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে আমাদের 105 ডিগ্রি, এটা তোমাদের জানতে হবে। এভাবে আমি যেভাবে দেখালাম, তোমরা পেন্সিল কম্পাস নাও, খাতায় করো, ঠিক আছে, নিয়মটা করো, তোমরা কিন্তু করতে পারবা। যদি তোমাদের কোনো অসুবিধা হয়, যে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা কমেন্টে জানাবা, আমি যদি আরও চেষ্টা করবো তোমাদের ভালো করে করিয়ে দেওয়ার, ঠিক আছে, তোমরা করো, তোমরা করতে পারবা। দেখো আমাদের এখানে বলেছে অঙ্কন চিহ্ন দিবে, অঙ্কন চিহ্ন বলতে যে 105 ডিগ্রি কোণটা যে তৈরি করবা তোমরা, সেখানে একটা নাম দিয়ে দাও শুধু A B C,
ঠিক আছে, এখানে বলে দিবা কোণ এবিসি, এটা কোণ চিহ্ন, কোণ এবিসি সমান সমান 105 ডিগ্রি। এভাবে তোমরা যদি চিহ্ন দিয়ে দাও তো এটাকে অঙ্ক চিহ্ন বলে, আর কোনো কিছু করতে বলেনি, সেরকম কোনো নাই যে করতে হবে কিছু। ঠিক আছে, এভাবে তোমরা এঁকে নিবা। এবার আমরা 4-এর 3 নম্বরটা দেখাবো। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক আছে 4-এর 3 নম্বরটা। তা দেখো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি। ঠিক আছে, কোনো জায়গায় কোনো অসুবিধা নাই। যদিও সমস্যা হয় তোমাদের যেটা বললাম তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা কোন অঙ্কটার সমস্যা হচ্ছে এবং সেই অঙ্কের নাম্বারটা মেনশন করবা কমেন্টে। তো চলো আমরা আজকের শেষ অঙ্ক আজকের ক্লাসের যেটা 4-এর 3 নম্বর অঙ্কটা আছে আমরা দেখে নেব কী বলছে। এখানে যে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো। এখানে দেখো স্কেলের সাহায্যে তোমরা দেখো, আমি এখানে দেখাচ্ছি যে স্কেলের সাহায্যে তোমরা 12 সেমি এভাবে একটা সরলরেখাংশ টেনে নেবা। এই যে আমাদের একটা 12 সেমি, ঠিক আছে, ধরো এর নাম এ বি দিয়ে দিলা, অঙ্কন চিহ্ন দিতে বলেছে, একটা নাম দিয়ে দিলা এ বি। এবার একে কী করতে বলেছে, সমান 4 ভাগে ভাগ করতে বলেছে। তা তোমরা কী করবা দেখো, পেন্সিল কম্পাসটা নিবা। ঠিক আছে, আমার মতো করে তোমরা খাতায় করো, তোমরা করতে পারবা। পেন্সিল কম্পাসটা নিয়ে এখানে বসাও, বসিয়ে অর্ধেকের বেশি টেনে নাও। ঠিক আছে, অর্ধেকের বেশি মাপটা নিয়ে নেবা। এখানে অর্ধেক তো এই অবধি মাপ নিয়ে নাও যে কোনো জায়গায়। ঠিক আছে, এখানে 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 যে কোনো জায়গায় অর্ধেকের বেশি মাপটা নাও। মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করবা। ঠিক আছে, এই যে এভাবে মাপটা নিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দিবা। আর এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করবা। এই যে এইভাবে যেটা মাঝখানে যেন কাটে, এইভাবে বৃত্তচাপ তৈরি করে দেবা। ঠিক আছে, দেখো এখান থেকে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ। আচ্ছা, তোমাদের বলে রাখি যে এইদিকে করার পর এইদিকে আরেকটা করে নেবা। ঠিক আছে, যেটা আমি বললাম না, এইদিকে ঘোরালা, আবার এদিকে ঘুরিয়ে দিলা, আবার এখানে বসিয়ে দিলা, তখন এদিক থেকে উঠিয়ে এদিকে বসালা, বসিয়ে এবার এদিকে কাটলা, যে কেটে দিয়েছি, আর এদিকে কাটলা, এই যে এভাবে কেটে দিয়েছে। তাহলে এই যে এভাবে করে তোমাদের যোগ করে দেবা, দেখবা তোমাদের সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, মানে সমান দুভাগ ভাগ হয়ে যাবে। এটা সমান দুভাগে ভাগ হয়ে গেছে, এবার 4 ভাগ বলেছে। তা আবার এখান থেকে সমান দুভাগ করবা, এখান থেকে সমান দুভাগ করবো, একই নিয়মে। তখন আবার কম্পাসটা এখানে বসাবা, বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে নিবা, কোনো একটা জায়গায় মাপ নিবা, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করো, এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দাও। এবার এখানে বসাও, এখানে বসিয়ে বৃত্তচাপটা কেটে দাও, এখানে বৃত্তচাপটা কেটে দাও, আর এইভাবে করে যোগ করে দাও। তা দেখো এখানে আবার দুটো ভাগ হয়ে যাবে। একইভাবে এখানে করো, এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে বসিয়ে এদিকে বৃত্তচাপ, এবার এখানে বসিয়ে বৃত্তচাপটা কেটে দাও, এখানে বসিয়ে বৃত্তচাপটা কেটে দাও, আবার এভাবে যোগ করে দাও। দেখো সমান 4 ভাগটা পেয়ে যাবা। আমার একটু হাত দিয়ে করেছি বলে দেখো কম বেশি লাগছে, তাই না? তাহলে এখন কম বেশি হবে না, একদম সমান 4 ভাগটাই হবে। এটা আমরা দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম। তাহলে এই যে 4 ভাগটা মাপতে বলেছে, যেটা যদি টোটাল 12 সেমি হয়। ঠিক আছে, এ বি হচ্ছে আমাদের 12 সেমি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা যদি নাম দেব এ বি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে নামটা আমরা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করছি। দেখো এটা আমরা প্রথমে এখানে বি দিয়ে দিলাম, এ বি, সি দিয়ে দিলাম, এটা আমরা ডি দিয়ে দিলাম, এটা ই দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের 12 সেমি। তাহলে এ বি, বি সি এরা কিন্তু সব সমান হবে। এখানে এ বি সমান সমান, বি সি সমান সমান, সিডি সমান সমান ডি। এবার এদের মাপগুলো কত হবে, 12কে 4 দিয়ে ভাগ করে নাও, টোটাল কত করে হবে এখানে দেখো 4টা ভাগ এখানে, তাহলে আমার 3 সেমি করে হবে আমাদের। প্রত্যেকটা ভাগ 3 সেমি 3 সেমি 3 সেমি করে 12 সেমি হয়ে যাবে। তো এইভাবে তোমরা করতে পারবা, যেভাবে দেখালাম, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তোমরা করো। যেহেতু আমার এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে তো বোর্ডে করা যাবে না, তো আমি তোমাদের বোর্ডের নিয়মটা দেখিয়ে দিলাম, তোমরা খাতায় করো, পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা কিন্তু করতে পারবা। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো, সব বুঝতে পারবা। পরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে। আজকে তোমাদের দিলাম যে স্কুল 2 দিলাম, সম্পূর্ণ পার্ট দেখিয়ে দিলাম, পেজ নম্বর 118 পাতায়। ঠিক আছে, এর আগের একটা ক্লাস দেওয়া হয়ে গেছে, ওই ক্লাসটা তোমরা গিয়ে দেখো, প্লে লিস্টে যেটা বললাম সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। পরের ক্লাসটা তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য, তো তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখতে থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।